ভালো আছো? তো আজকে একটা এমন কাহিনী নিয়ে আসবো যে একটা মেয়ে তার ঘরের জন্য সে অন্য একটা দেশে ইরানে গিয়ে কাজ করা শুরু করে। তো তখন উগ্রবাদীরা ওর উপর কি অত্যাচার করায়, তারপর ও কিভাবে দেশে ফিরে আসে সেরকম কাহিনী হয়। তো দেরি না করে কাহিনীটা শুরু করে দিই। তো কাহিনী শুরু হয় ভারতবর্ষে কেদারনাথ যাত্রা যখন 2014-তে যখন বড় একটা বন্যা এসেছিল, তখন যেন লোক মারা গেছিল, সে কাহিনী থেকে শুরু হয়। আর ওখানে বিমা কোম্পানি বলেছিল যে যারা যারা খুঁজে পাওয়া যাবে তাদেরকে সবাই টাকা দেবে। কিন্তু অনেক এরকম ফ্যামিলি আছে যাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাই বিমা কোম্পানি ওদের কাউকেই টাকা পয়সা দেয়নি। তো পরে এটা নিয়ে কেস হয়, তারপর আদালতের মধ্যেও বিমা কোম্পানি কেসটা জিতে নেয়। তারপর ওদের মধ্যেই একটা ফ্যামিলি আছে যার নাম হচ্ছে জ্যোতি। তার ঘরের অনেক টাকা ঋণ হয়ে আছে, তাই জন্য ও কাজ করে টাকা ঋণের জন্য একটা এয়ারলাইন্স কোম্পানির মধ্যে সে কাজ করে। তারপর ওখানের মধ্যে তার সঙ্গে একটা হাদসা হয়ে যায়, বয়স্ক লোকের সাথে একজন প্যাসেঞ্জারের এখানে মারপিটের মতন হয়ে যায়। তারপর ওকে নিয়ে ডাক দেয় যে এখন কি ও চাকরিটা ছাড়বে নাকি এই যে বুড়া লোকটা আছে ও ছাড়বে, কারণ এখানে তাদের প্যাসেঞ্জারের সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল, তাই জন্য এই ঘটনাটা এরকম হয়েছে। তারপর ও এই চাকরিটা ছেড়ে দেয়, মানে জ্যোতি। তারপরে ও কাজ খুঁজতে থাকে, যে দেশের মধ্যে ও কোনো রকমই কাজ পাচ্ছিল না। তারপর ওর ফ্যামিলিকে বলে যে ও মাস্কাত যাবে কাজ করার জন্য, কিন্তু সেই ইরানের মধ্যে ও চলে যাবে কাজ করার জন্য, ওখানে 80,000 টাকা বেতন পাবে। তারপর সে তার ফ্যামিলির মধ্যে শুধু তার যে ভাই ছিল, ভাইয়ের মেয়ে আছে আর তার মা শুধু আছে, আর কেউ নেই, কারণ তার বৌদি আর তার ভাই তারা কেদারনাথের সময় ওখানে মারা গিয়েছিল। কিন্তু ওদেরকে এসব কথা বলার পর ওরা তাকে বারণ করছে যাওয়ার জন্য। তখন সে বলে যে এখন আমি না গেলে, কারণ দাদার অনেক টাকা এখনও পর্যন্ত মানুষকে দিতে হবে, আমি যদি না যাই তাহলে এই টাকা কোথায় থেকে আমরা দেবো বলো। তখন তার মা বলে যে আরে তোকে যেতে হবে না, এখানে তো আমরা তো কেসটা জিতে যাবো, কিছু টাকা তো পাবো, সেটা তো সাহায্য হবে। তারপর সে বলে যে না, কেসটা ওরা জিতে গেছে, আমরা আর কোনো টাকা পাবো না। পরে দেখি জ্যোতি ইরান চলে গেছে। আর যেরকম মেয়ে সে তার রাজ্য থেকে বা যেরকম এরিয়ার মধ্যে থাকে তার থেকেও বেশি দূরে যায়নি, কিন্তু সেই রকম মেয়ে ও ইরান দেশের মধ্যে চলে গেছে, যেখানে কিছু না কিছু সময় একটা যুদ্ধ হওয়া শুরু হয়ে যায়। যখনই ও গিয়ে ইরানে গিয়ে নামে, তখনই তার সঙ্গে তার ম্যানেজার রাফিকের দেখা হয়। আর রাফিক তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। আর রাফিক যখন ওকে নিয়ে গাড়িতে যাচ্ছিল, তখন রাফিক তাকে বুঝিয়ে বলছে যে এরকম এখানে কি কি হতে পারে, কি কি প্রবলেম হয়, যুদ্ধ কী রকম। তখনই রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটে যায়, যেখানে একটা ছোটো মেয়ের বুকের মধ্যে অনেকগুলি বোম লাগিয়ে দেওয়া হয়। তখন এখানে অনেকেরা এসে বোমটাকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু কেউই পারেনি। পরে এখানে পুরো মেয়েটা এখানে বোমটা নিয়ে ও ফুটে যায়। আর যদি এরকম প্রথমবার ও দেশের মধ্যে বা অন্য দেশে ও ঘুরতে এসেছে, বাইরে কাজ করতে এসেছে, সেই দেশের মধ্যে এসে ও এরকম পরিস্থিতি দেখছে, ওর তো মন একদম পুরো ভয়ে ও লাটাপাটা হয়ে যায়। তারপর রাফিক ওকে নিয়ে এখান থেকে যেখানে কোম্পানি সেখানে নিয়ে যায়। তখন রাফিক যেতে যেতে বলে যে আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে গেলে আমরা ইরানের আর্মির আন্ডারে চলে যাব, আমাদের কোনো কিছু ওখানে প্রবলেম হবে না। কিন্তু ওর মন আর এখানে সই ছিল না। তারপর জ্যোতি ওখানে যাওয়ার পর ওখানকার যে মেইন আছে সে মহিলা তাকে বলে যে এখানে কোনো তোমাদের প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, তোমরা এখানে আরামসে কাজ করতে পারো। আর ওখানকার হালাত খুবই খুবই খারাপ হতে শুরু হয়েছে। আর ওখানকার ইরানের অনেকের আতঙ্কবাদীরা অন্য অন্য দেশকে গুলি মারতে শুরু করে, বোম মারতে শুরু করে, এরকম হালাত ওখানে হয়ে গেছিলো। কিন্তু এর মনে অনেক কিছু চলছিল, কারণ ও বাড়ির থেকে ও বলেছে যে বেশি দূরে যাবে না, কিন্তু সে এসেছে ইরানে কাজ করার জন্য। তারপর রুমের মধ্যে সে কান্না করছিল, তখন রাফিক এসে তাকে বলে যে খেতে যাওয়ার জন্য। তারপর ওকে নিয়ে খেতে আসে। তখনই রাফিক তাকে বলে যে এখানে কোনো কিছু প্রবলেম হবে না, এখানে তোমার, কারণ এখানে পুরো ইরানের আর্মিরা আমাদেরকে সিকিউরিটি দিয়ে রাখে, এখানে কিছুই প্রবলেম হবে না। তারপর এখানে রাফিক ওদের সাথে মিলিয়ে দেয়, যাদের সাথে ওরা বসে খানা খাচ্ছিল। ধীরে রাফিক যে জ্যোতির কাছে আসতে শুরু করে। তারপর রাফিক ওকে নিয়ে এখানে ওখানে কাম দেখাতে শুরু করে জ্যোতিকে নিয়ে, আর ওখানে জ্যোতিরও রাফিককে একটু একটু ভালো লাগতে শুরু হয়। তারপর ধীরে ধীরে জ্যোতিরও এখানে খুব ভালো লাগতে শুরু করে, কারণ ওর কাজও বেঁচে ছিল না, আর ওকে মান্থলি 80,000 টাকা পেত, তাই জন্য ও কোনোই প্রবলেম হচ্ছিল না, ও ডেলি টু ডেলি ও কাম করতে শুরু করে। কিন্তু একদিন রাত্রেবেলা সে তার বাড়ির সাথে কথা বলছিল, তো তখন বাড়ির সাথে কথা বলে মোবাইলটা রেখে ও বাইরে এসে দেখে যে অনেক জায়গার মধ্যে বড় বড় ধামাকা হচ্ছে। কারণ হচ্ছে এখানে আগের মতন আবার মহল শুরু হয়ে গেছিল, যে এখানে বুম ওখানে বুম, সেরকম মহল এখানে শুরু হয়ে গেছিল। তার মানে এখানে আবার সেরকম পরিস্থিতি শুরু হয়ে গেছিল যে এখানে বুম ব্লাস্ট হয়, ওখানে বুম ব্লাস্ট হয়। সে তার এসব কিছু সব চোখের মধ্যে দেখছিল, আর ভিতরে ভিতরে সে অনেক ভয় পেয়ে যাচ্ছিল। তারপরের দিন এই কোম্পানির মধ্যে যত লোক ছিল সবাই বলে যে ওদের পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য, তারা ওখান থেকে ফিরে যেতে চায়।
আর ওখানকার যে মেন ম্যাডাম আছে সেই ম্যাডাম বলে যে এখানে কোনো কিছু প্রবলেম হবে না, এখন আমাদেরকে 3টা বড় বড় অর্ডার এসেছে, সেই অর্ডারের জন্য আমাদের কাজ করতে হবে। এই অর্ডার পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরেই এখান থেকে আপনারা যেতে পারবেন। কিন্তু তারা এখানে এসব কথা বলছিল, তখন রাফিক গিয়ে দেখে যে আইএসআই লোক তাদের যে কোম্পানি এরিয়া আছে সেখান থেকে ওরা আসছে। এখানে তারা সবাই জানতো যে এরকম প্রবলেম অনেক বড় প্রবলেম, কারণ এখানে যারা আইএসআইতে ওরা আছে তাদের কোনো দয়া মায়া কিছুই থাকে না। তারপরে ওদেরকে আসা দেখে এখানে যারা যারা কাজ করছিল ওদেরকে নিয়ে গুডাউনের মধ্যে সবাইকে বলে যে লুকিয়ে যেতে। কিন্তু স্যার যে হেড আছে সে ভালোভাবেই জানে যে এখানে যারা যারা কাজ করে সবাইকে ওরা এখানে লুকিয়ে দিয়েছে। তারপর এক এক করে সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করে যে ওদের সবাইকে কোথায় লুকিয়েছে। কিন্তু ওদেরকে এসব জিজ্ঞাসা করার পরেও তারা কিছু বলছিল না যে তাদেরকে কোথায় লুকিয়ে রেখেছে। তারপর এখানে যে ম্যাডাম হেডটা ছিল সেই হেডটাকে গুলি করে মেরে ফেলে। তারপর রাফিকের সাথে একজন ছিল ওদের সাথে কাজ করা, তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সবাই কোথায় লুকিয়ে আছে, কিন্তু রাফিক ওকে মানা করে যে না বলার জন্য, কিন্তু সে বলে দেয়, না হলে তাকেও এখানে গুলি করে মেরে ফেলতো। তারপর এখানে আতঙ্কবাদীদের যখন জানা হয় যে তারা কোম্পানি গুডাউনের মধ্যে লুকিয়ে আছে, তারপর সবাই গিয়ে এখানে যারা মেয়ে ছিল সবাইকে ওরা এখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসে। আর এখানে যতগুলি মানুষ ছিল সবাই খুব ভয় পেয়ে গেছিলো, কারণ তারা জানে যে তাদের সবাইকে ওরা মেরে ফেলবে। কিন্তু আতঙ্কবাদীরা এখানে কোনো মেয়েদেরকে ওরা মারেনি, কিন্তু এখানে যারা ছেলেরা ছিল, যে পুরুষরা ছিল কাজ করছিল, তাদেরকে একটা জায়গায় নিয়ে সবাইকে গুলি করে মেরে ফেলে। তারপর এখান থেকে সকল মেয়েদেরকে নিয়ে একটা খুফি একটা জায়গা নিয়ে যায়, যেখান থেকে ওরা পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপর এখানে আনার পর সব মেয়েদেরকে এখানে বুকরা পরানো হয়। তারপর এখানে যে হেড আছে আতঙ্কবাদী, ও সবাইকে একজন একজন করে পছন্দ করবে, তারপর তাদের সাথে গিয়ে এখানে খারাপ ব্যবহার করবে। তারপর এখানে সবার আগে জ্যোতির উপর ওদের পছন্দটা যায়। তারপর জ্যোতিকে ওকে নিয়ে রুমে যায়, তখন জ্যোতি ভিক্ষা খুঁজে যে ওকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওই আতঙ্কবাদীটা জ্যোতির সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। কিন্তু যখন জ্যোতির কাছে আসে তখন জ্যোতির কাছ থেকে খারাপ গন্ধ আসে, কারণ জ্যোতি ওখান থেকে অনেক দিন হয়েছে স্নান টান করেনি বা এরকম কিছু। তারপর জ্যোতিকে বলে যে বাথরুম গিয়ে স্নান করার জন্য। তারপর জ্যোতি যখন স্নান করতে যায় ও গাও ভিজাতে, তখন তার পিছে পিছে ওই আতঙ্কবাদীটাও চলে আসে। তখন ওখানে গিয়েও তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। তারপর ওখানে ওই আতঙ্কবাদীরা যখন তার পিছে পিছে এসব করছিল তখন তার বিরক্ত লাগছিল, তখন সে হাতটা দিয়ে ধাক্কা মারে। তখন আতঙ্কবাদীদের মাথা গিয়ে দরজার কোণার মধ্যে লাগে, তো তখন সেই আতঙ্কবাদীটা ওখানে মারা যায়। তারপর এখানে জ্যোতি এসব দেখে ও চিন্তায় পড়ে যায়। তারপর যদি তাকে মেরে ফেলে ও অনেক কিছু ভাবতে শুরু করে। তারপর জ্যোতি এখানে বোকরা পরে ও এখান থেকে বেরোনোর জন্য ফুল চেষ্টা করে। সবাই জ্যোতিকে ধরে ফেলে। তখনই জ্যোতি ভাবে যে ওকে এখানে মেরে ফেলবে। তো তখনই আসাদ নামে একজন ওদের লিডার চলে আসে। সে অনেক ভয়ানক একজন টেররিস্ট, আর সে কাউকে মারলে দ্বিতীয়বার কোনো কিছু ভাবে না যে কি হবে বা কিছু, ও ডাইরেক্ট মেরে ফেলে। তখন সে এসে জ্যোতিকে জিজ্ঞাসা করে যে ওকে কিভাবে মেরেছে। তখন জ্যোতি বলে যে আমি মারিনি, একটা হাদসার মধ্যে ও মারা গেছে। তো তখন সে বলে যে এখন তুমি সবসময় আমার বউ হয়ে থাকতে হবে, এটাই তোমার শাস্তি পুরো জীবন। আর এখানে ওর আগে 4টা বউ ছিল, আর এখানে ও জ্যোতিকেও আবার বিয়ে করতে চায়। কিন্তু এখানে জ্যোতি যে কোনোভাবে তার ঘরের মধ্যে যেতে চেয়েছিল। তারপর এখানে জ্যোতি বলে ওঠে যে ওর বাড়ির মধ্যে যেতে হবে, ওর বাড়ির মধ্যে পুরো ফ্যামিলি ওর জন্য ওয়েট করছে। তারপর যে এখানে আসাফ নামে যে লোকটা আছে ওর বউ এসে তারপর তাকে একটা থাপড়া মারে, সে এখানে বেহুশ হয়ে যায়। তারপর ওখান থেকে ওকে নিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে আসে। তারপর ঘরের মধ্যে ও যখন চোখ খুলে দেখে যে এখানে ছোটো ছোটো 2টা মেয়ে আছে। তখনই এখানে যে আসাফের ওখানে বউ চলে আসে একজন, এসে ওকে বুকরা দেয় যে ওকে পরে যাওয়ার জন্য। তখন সে যায়। তারপর থেকে দিন প্রতি রাত্রেবেলা আসাফ তার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। কিন্তু এখানে জ্যোতি কিছুই করতে পারছিল না, কারণ এখানে তার যে একদম কাছের একজন ছিল তাকেও জ্যোতি মেরে ফেলেছে, তাই জ্যোতি এখানে কিছুই করতে পারছিল না। আর এখানে যে 2টা ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরকে সাথে নিয়েও ওরা খুব খারাপ কাম করে। আর এসব দেখে জ্যোতির খুবই খারাপ লাগছিল, কারণ জ্যোতি এখানে কিছুই করতে পারছিল না। আর ছোটো ছোটো এখানে যে মেয়েরা আছে তাদের বয়স 10 থেকে 12 বছর হবে, কিন্তু তাদের জন্য জ্যোতি এখানে কিছুই করতে পারছিল না। তারপরে একদিন আসাফ যখন ঘুমাচ্ছিল তখন জ্যোতির হঠাৎ করে ঘুম ভাঙে। তখন জ্যোতি উঠে ওর হাতের মধ্যে লাগিয়ে দেয়। তখন বন্দুক নিয়ে তাকে বলে যে বেশি কিছু লড়াড়ি করলে তাহলে গুলি করে দেবে। তো তখন ও সত্যি 2টা গুলি করে দেয় ওর হাতের মধ্যে। তারপরে এখানে আমরা দেখতে পারি যে আসাফের যে পুরো ফৌজির দল আছে সবাই ওখানে চলে আসে।
এখানে শুধু একটা ইশারার কাফি জ্যোতি কেন পুরো মেরে ফেলবে, কিন্তু জ্যোতি এখানে বুদ্ধি করে ওর মাথার মধ্যে বন্দুকটা রেখে দেয়। যদি এখানে কিছু করে তাহলে এখানে আসিফকে মেরে ফেলবে। তারপর এখানে জ্যোতি আসিফকে নিয়ে মাথায় বন্দুক রাখতে রাখতে ওখান থেকে বেরিয়ে চলে আসে। তারপর যে এখানে দুটো ছোটো বাচ্চা মেয়ে আছে ওদেরকে নিয়ে ও আসিফকে নিয়ে এখান থেকে ও বেরোতে শুরু করে। তারপর ও যখন গাড়ি দিয়ে অনেক দূর যাচ্ছিল তো তখন আসিফ ও গাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন বেরিয়ে ও দৌড়াতে শুরু করে। তো তখন জ্যোতি তাকে বলে যে এখানে দাঁড়ানোর জন্য, নাহলে সে শ্যুট করে দেবে, কিন্তু আসিফ কোনো কথাই শুনছিল না, ও দৌড়াতে শুরু করে। তো তখন আসিফকে এখানে আরও 2-3টা গুলি করে ও, কিন্তু ওখানে পিছে আরও ওর যে আদমি আছে ওরা চলে আসছিল। তো তখন ও গাড়ি এখান থেকে দৌড়াতে ও আরেকটা জায়গার মধ্যে আসে যে আর্মির একটা ক্যাম্পের মতন। তো ওখানে এসে জ্যোতি ভাবে যে এখানে তার কিছু এখানে ভালোভাবে থাকতে পারবে, এখানে কিছু প্রবলেম হবে না, ও একটু শান্তিভাবে রিল্যাক্স করতে পারবে। তারপর এখানে গিয়ে ওরা খানা দানা খেতে শুরু করে। তো তখন জ্যোতির ওখানে একটা ছোট বাচ্চা মেয়ে ও হাত ধুতে যায়। তারপর হাত ধুতে গিয়ে শুনে যে এখানে জ্যোতিকে নিয়ে কথা হচ্ছে যে তারা যেন এখান থেকে পালিয়ে এসেছে, সে আর্মির ক্যাম্পের মধ্যে একজনের কাছে ছবি এসেছে, তারপর ওদেরকে জানিয়ে দিয়েছে এখানে আছে। তখনই জ্যোতি এসব কথা শুনে ওর মাথা গরম হয়ে গেছিলো। তো তখন সে দেখতে শুরু করে যে কে এসব কিছু দেখছে। তখন সেই মেয়েটা চলে আসে, এখানকার একজন কাজ করা। তারপর তাকে বলে যে আমাদের শরীরটা ভালো লাগছে না, আমরা একটু ঘুমাতে চাই। তো তখন তাদেরকে একটা বেডরুমে নিয়ে দিয়ে আসে। তো তখন সে দেখে যে ওখান থেকে পুরো আইএসআই লোকেরা ওরা এই যে আর্মি ক্যাম্প আছে আর্মি ক্যাম্পের দিকে আসছে। তখন সে বুঝে নেয় যে ওদেরকে এখানে ধরার জন্য। তখন সে জানালা দিয়ে ও লুকিয়ে দুটা মেয়েকে নিয়ে ও এখান থেকে আবার গাড়ি দিয়ে বেরিয়ে যায়। তারপর এখানে যে টেররিস্ট আছে আর এখানে যে একজন সোলজার ছিল ওর পিছু করতে শুরু করে, কিন্তু এখান থেকে জ্যোতি যে কোনো রকমে ভাগিয়ে ও খুব কষ্টে এখান থেকে বেরিয়ে আরেকটা দেশে আসে। কিন্তু এখানে সে আরও গাড়ি আসার কথা ছিল, আর সে দুটা মেয়েকে নিয়ে চলে আসে একটা ক্যাম্পের মধ্যে। আর এই ক্যাম্প হচ্ছে আসল ক্যাম্প, যে এখানে পুরো মানুষকে ওরা সবাই এখানে সাহায্য করছিল। এখান থেকে সবাইকে যে যার দেশে যাওয়ার কথা এখান থেকে সবাইকে পাঠাচ্ছিল। আর এখানে আমাদের ইন্ডিয়াও ও পুরোপুরি কোশিশ করছিল যে এখান থেকে যে কোনো রকমই ইরানের মধ্যে যারা এখনও পর্যন্ত আছে আমাদের দেশে সবাইকে ওখান থেকে আনার জন্য। তারপর এখানে জ্যোতিকে বেরোনোর জন্য এখানে জ্যোতি একটা নতুন নামে একজন মুসলমান হয়ে যেতে হবে, কারণ ও মুসলমান কান্ট্রি থেকে যেতে হলে ওকে মুসলমানই হতে হবে, কারণ ওর আইডেন্টিটি এখন ওর কাছে কিছুই নেই। যেখানে আর্মি ক্যাম্পটার মধ্যে গিয়েছে ওখানে গিয়ে এখানে যে দুটা ছোটো বাচ্চা মেয়েকে ও নিয়ে এসেছিল ওখানে ওদের দিয়ে যায় একজন আর্মিকে। সেই আর্মি এখানে জ্যোতিকে সাহায্য করে যে ওদের নাম এখানে পাল্টাতে হবে। জ্যোতি বলে ও এখান থেকে যেতে পারবে না। তারপর এখানে তার নাম মালিয়া সুলতানা বলে ও এখান থেকে এয়ারপোর্টের দিকে যায়। তারপর সে কোনোরকমভাবে এয়ারপোর্টের মধ্যে চলে যায়। তারপর এয়ারপোর্টের মধ্যে ও পাস হওয়ার পর সেখানে ও জানতে পারে যে ওকে খোঁজার জন্য যে আসিফের লোকেরা আছে সবাই এখানে ওকে খুঁজতে শুরু করে। আবার তাকে এখানে খোঁজার জন্য সবাই চলে আসে, আর ওরা এসে এখানে পুরো এয়ারপোর্টে ওরা সিল করে দিয়েছে। আর এখান থেকে যে একটা ফ্লাইট যাওয়ার কথা ছিল সেটাও ওরা বন্ধ করে দেয়। তারপর জ্যোতি এখান থেকে দৌড়িয়ে গিয়ে ও টয়লেটের মধ্যে গিয়ে লুকিয়ে যায়, কিন্তু আসিফের যে দল ছিল ওরা পিছে যেতে শুরু করে। তারপর ওখানে আসিফের লোকেরা যখন যায় তারপর ওরা বুঝতে পারে যে সে এখানে জ্যোতি যে জ্বালানা আছে জ্বালানা দিয়ে ও পালিয়ে গেছে। তারপর ওরা জ্যোতিকে অনেক জায়গার মধ্যে খুঁজে, কিন্তু জ্যোতিকে ওরা কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপরে আমরা দেখি যে জ্যোতি যে জলের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ভিতরে ও লুকিয়ে আছে। যখনই ওর যে আতঙ্কবাদী দলেরা ট্যাঙ্কির ভিতরে দেখছে সে একদম জলের ভিতরে ও শ্বাসবদ্ধ করে এখানে দাঁড়িয়ে আছে। তারপর এখান থেকে যখন সবাই চলে যায় রাত্রিবেলায় তখন সে বেরিয়ে আসে জ্যোতি। ওখানে জ্যোতি ভেবেছিল যে এখানে ও বেঁচে গেছে, কিন্তু রাত্রিবেলায় যখন ও ফ্লাইটকে দেখছিল যে কিভাবে ওর ফ্লাইটের মধ্যে গিয়ে উঠবে, তারপর পিছন দিয়ে একজন আসে, কিন্তু এখানে আদমিটা অন্য কেউ না, এখানে হচ্ছে রাফিক। তারপরে এখানে আমরা রাফিক তার জীবনটা বাঁচানোর জন্য সে আতঙ্কবাদীতে জয়েন করে নেয়। তারপর এখানে জ্যোতি তাকে বলতে শুরু করে যে এখনই শুধু একটাই ফ্লাইট আছে, যদি এই ফ্লাইটটা আমার মিস হয়ে যায় তাহলে আমি আর ইন্ডিয়াতে যেতে পারবো না। তখন জ্যোতি আবার তাকে বলে যে তুমি কোনোরকমভাবে এখানে যে লাইটগুলি আছে সবগুলি তুমি বন্ধ করে দাও, তাহলে আমি ফ্লাইটের কাছে গিয়ে পৌঁছাতে পারবো। তারপর এখানে জ্যোতির কথা মতো ও রাফিক গিয়ে এখানে যতগুলি লাইটের পুরো গ্যাং ও বন্ধ করে দেয়। কিন্তু এখানে যখন জ্যোতি ও লাফ দেয় উপর থেকে তখন জ্যোতি এখানে গড়িয়ে নিচে পড়ে যায়। তখন তার পায়ের মধ্যেও ব্যথা পায়, মাথার মধ্যেও চোট লাগে। তো তখন সে কোনোরকমভাবে যে ফ্লাইটের যে চাকা আছে চাকার মধ্যে গিয়ে ও এখানে গিয়ে বসে, কিন্তু ওখানেও ওদের আতঙ্কবাদী লোক ছিল। জ্যোতি এখানে আসার সাথে সাথে ওদের লাইটটা জ্বালিয়ে দেয়, কারণ রাফিক যতক্ষণ বলেছিল লাইটটা বেশিক্ষণ বন্ধ করে রাখার,
কিন্তু সে পারেনি। তারপর ওখানে আসাফের লোক চলে আসে, এসে এখান থেকে রাকিবকে তুলে নিয়ে যায়। এখানে তারপরও আবার চেকিং করা শুরু হয় যে জ্যোতিকে যদি এখানে কোথাও খুঁজে পাওয়া যায়, কিন্তু জ্যোতি গিয়ে এখানে প্লেনের চেম্বারের মধ্যে ও গিয়ে লুকিয়ে যায়। তখনই আবার এখানে রাসিবকে জিজ্ঞাসা করা হয় যে ওই জ্যোতিকে কোথায় দেখেছে কি, কিন্তু এখানে রাসিব কিছুই বলছিল না। তারপর এখানে রাসিবকে মেরে ফেলে। তারপরে এখান থেকে ফ্লাইট উড়িয়ে চলে যায়। তারপরে আমরা দেখাই যে জ্যোতি ভালোভাবেই ও ইন্ডিয়া গিয়ে পৌঁছে যায়। তারপরের দিন জ্যোতি যখন ওর কাছে কিছু টাকা দিয়েছিল রাসিব, যে ওর ফ্যামিলিকে দেওয়ার জন্য, ও আর যেতে পারবে কি পারবে না সেটাও ও বলতে পারছে না। তো তখন যখন ও ট্রান্সফার করতে আসে টাকা, তো তখন সে এসে দেখে যে ওখানে চিঠির মধ্যে একটা লেখা ছিল, আর এখানে জ্যোতির ছবি ওই চিঠিটার মধ্যে ছিল। তো তখন ওই চিঠিটা ও পড়তে শুরু করে। তো তখন চিঠিটার মধ্যে লেখা ছিল যে ওর এখানে একজন মেয়েকে পছন্দ হয়েছে, ইন্ডিয়ান, যার নাম হচ্ছে জ্যোতি, আর ওখানে ও বেশি কিছু বলতে পারবে না, ও এসবই বলেছে চিঠিটার মধ্যে। তো তখন সে বুঝতে পারে যে জ্যোতি ওকে খুব ভালোবাসতে শুরু করেছিল, জ্যোতিকে। তারপরে জ্যোতি ওর ফ্যামিলিকে পাকিস্তান কল করে, তারপর কল করে বলে যে এরকম এরকম অবস্থা, তারপর ও এত টাকা পাঠিয়েছে আপনাদের জন্য। তারপর সেখানেই পুরো ছবি শেষ হয়ে যায়। তারপর আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে হলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের জন্য বাই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো বাই।